আমরা যারা খেলা এতদিন ধরে দেখে আসছি এইভাবে গোল বাতিল হইতে দেখি নাই। আসলে এটা ক্রোয়েশিয়ার জন্য মানে ক্রোয়েশিয়ার যে গোলটা বাতিল হলো জেস্কো ভার্ডিয়াদের একদম লাস্ট মোমেন্টে, যেটা হলে ম্যাচ এক্সট্রা টাইমে যেত। এক্সট্রা টাইমে গেলে পর্তুগাল হারতো। ওই রেফারি যদি ধরেন আরো দুইটা অ্যাঙ্গেল দেখে, ভিআরে তো অনেকগুলো অ্যাঙ্গেল থাকে, ক্যামেরা অনেক বেশি, সেমি অটোমেটেড টেকনোলজি আসার পরে ক্যামেরা অ্যাঙ্গেল অনেক বেশি, সো আপনার অপোজিট অ্যাঙ্গেলটা কিন্তু দেখানো হয় নাই। ইফ ইউ আস্ক এ পর্তুগাল ফ্যান, ইউ উইল অলসো অ্যাডমিট যে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে রাফায়েল লিয়াও। রোনালদোর জায়গায় যদি রামোসকে দিয়ে শুরু করা এবং রোনালদোকে যদি লাস্ট 25 মিনিটস বা 30 মিনিটস খেলায়, কোনটা আসলে পর্তুগালের জন্য বেটার হবে? যে হাইপটা নিয়ে বিশ্বকাপে এসেছিল পর্তুগাল, ম্যাচের পর ম্যাচ দেখে মনে হচ্ছে পর্তুগাল আসলে টিম হিসেবে সেই পারফরমেন্সটা দেখাতে পারছে না। আর ঠিক এ কারণে প্রত্যেকটা ম্যাচে তাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে একই ধরনের সমস্যায় পড়তে হচ্ছে বারবারও। সব বিষয়ে আলোচনা করব। আমার সঙ্গে আছেন ফুটবল অ্যানালিস্ট হাবিবুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি খেলা যুগে। থ্যাংক ইউ। খেলাটা দেখলেন এবং আমি যে মানে শুরুতে যে কথাটা বলছিলাম যে হাইপ নিয়ে বিশ্বকাপে এসেছিল পর্তুগাল, ম্যাচ হয়তো বা জিতছে, কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে ওই হাইপটা তারা ডিজার্ভ করে এই মুহূর্তে? আমি আসলে এই ম্যাচটা হওয়ার আগে, আরো 2-1 দিন আগে আমাকে যারাই কোশ্চেন করছে, আমি বলছি যে এই ম্যাচটাতে পর্তুগালকে আমি যতটুকু যা দেখেছি গ্রুপ স্টেজে, এই ম্যাচটাতে ফেভারিট হয়ে মাঠে নামতেছে ক্রোয়েশিয়া। মানে এবং ফার্স্ট হাফে আই ওয়াজ রং। ফার্স্ট হাফে পর্তুগালকেই মনে হচ্ছিল যে তারা ফেভারিট, বাট আসলে এটা আমার কাছে পার্ট অফ দ্য প্ল্যান মনে হয়েছে। ক্রোয়েশিয়া হচ্ছে এনার্জি রিজার্ভ করেছে, যেহেতু তাদের স্কোয়াডটা এইজি, এনার্জি রিজার্ভ করছে, পর্তুগালকে অনেকটা খেলতে দিয়েছে বলা যায়, তবে লো মিড ব্লক দিয়ে রেখেছিল। তো যে কারণে পর্তুগাল খুব বেশি গোলের কাছাকাছি আসতে পারেনি। একটা সুযোগ ক্রোয়েশিয়া পাইছে, ওটাই মনে হয় কাজে লাগাইছে। ফার্স্ট হাফেই তো গোলটা হয়েছে না, গোলটা না সেকেন্ড হাফে শুরুতেই হয়েছে। হ্যাঁ, তো ক্রোয়েশিয়া মানে সেকেন্ড হাফটা শুরু হওয়ার পরই ক্রোয়েশিয়া জাস্ট তাদের ওই বল কন্ট্রোলিং যে খেলা একদম পুরো চেঞ্জ করে দিয়েছে। বলতে পারেন যে তারা মডরিচকে আরো সেন্ট্রালি নিয়ে আসছে। সেন্ট্রালি বিটুইন দ্য লাইন মডরিচ যতগুলো পাস রিসিভ করছে, 2 উইং রিলিজ করছে, মানে হয় এদিক নাইলে ওই দিক, এবং তাকে খুব ক্লোজ রেঞ্জে অন্যান্য ক্রোয়েশিয়ান প্লেয়াররা কানেক্ট করছে, এবং এত বেশি কানেক্ট করছে যেটা ক্রোয়েশিয়া খুব দ্রুত, মানে ক্রোয়েশিয়া যেটা স্লো খেলছে, খেলাটাকে স্লো করে রাখছিল, আপনার মনেই হয় না যে ক্রোয়েশিয়া এত ফাস্টও খেলতে পারে। মানে এত ফাস্ট করে দিছে খেলাটা, পাসিং টেকনিক, আদার্স এবং ফাস্ট ওভারল্যাপিং সব কিছু করছিল সমানতাল, আর যেটা রেজাল্ট ক্রোয়েশিয়া পেয়ে গেছে। পাওয়ার পরে ক্রোয়েশিয়া আবার কিছু সময় খেলা স্লো করছে, সেটা 5 থেকে 6 মিনিট, তারপর আবার খেলা ফাস্ট করে দিছে লিড ডাবল করার জন্য। অফসাইড না হলে তাদের লিড ডাবল হয়, তাদের এরপরে আরো 2টা গোল হয় যেটা অফসাইডে বাতিল হয় আসলে। এরপরে পেনাল্টির, পর্তুগাল যে পেনাল্টিতে আসে ওইটা সমতায় ফেরে আর কি। আসলে ফুটবল, এই পেনাল্টিটা কি পিওর ছিল? পর্তুগাল যে পেনাল্টিটা পেয়েছে, যে পেনাল্টিটা এখন ভিআর এর যুগে এভরি স্লো মোশন অ্যাকশন ইজ এ পেনাল্টি। এটা আপনি আমি মানেন আর নাই মানেন, এটা কিছুটা হলেও ফুটবলের সৌন্দর্যটা নষ্ট করেছে। যেমন ধরেন ভেইগাকে গ্র্যাব করেছে কর্নারের সময়, কর্নারের সময় গ্র্যাবিংটা ভেরি মাচ ন্যাচারাল ইন ফুটবল। আমরা সব সময় ফুটবল, আমরা যারা অনেক আগ থেকে খেলা দেখছি, আমরা এই জিনিসগুলো দেখে একদম অভ্যস্ত। এটা আসলে কিছু একটু ব্যাটল হয়, একটু ধাক্কাধাক্কি হবে, ব্যাটল হবে, অর্থাৎ এমন একটা সিচুয়েশনে আপনাকে গ্র্যাব করছে কিনা যেখানে আপনি বল মিট করতে পারেন, মানে যে আপনাকে না ছেড়ে দিলে আপনি বলটা হিট করতে পারেন, এবং অথবা আপনি বল হিট করতে যাচ্ছিলেন, ঠিক ওই সময় আপনাকে গ্র্যাব করা হয়েছে বা জাস্ট গ্র্যাব করা হয়েছে, আপনি বলটা টাচ করতে পারেন। কিন্তু ভেইগা অন গ্রাউন্ডেড ছিল, সে জাম্পও করে নাই বা করার ইয়াও করে নাই বা ইন্টেন্টও ছিল না এরকম, বাট সামহাউ রেফারির মনে হয়েছে যে না, আমি এখানে 50-50 আমি পেনাল্টি দিতে পারি। 50-50 সিচুয়েশনে রেফারি যেটা ডিসাইড করে সেটা ম্যাচের ভালোর জন্য, যে কোনো সিচুয়েশনে বা বিতর্ক এড়াতে ডিসিশন নেওয়ার অনেক কিছু থাকে, অনেকগুলো ফ্যাক্টর থাকে, প্রেশার থাকে, সো সেই হিসাবে পেনাল্টি ডিসিশন নিতে পারে। বাট এরপরেও ক্রোয়েশিয়া ক্লিনলি ম্যাচ ডমিনেট করছে এবং তারা জিততে পারতো। প্লে মেক করেছে মডরিচ, মানে ওয়াজ প্রাইম মডরিচ, যে ওয়েতে মিডফিল্ড ডমিনেট করছিল। ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও নেভেস, ভিতিনাদেরকে শিশু মনে হয়েছিল মডরিচের কাছে, এক মডরিচ তিনজনকেই একদম চাইল্ড মনে হয়েছিল, রাইট? মানে সে বিটুইন দ্য লাইনে পাস রিসিভ করতেছে, লং বল দিচ্ছে, গ্রাউন্ডেড পাস দিচ্ছে, এদিক থেকে ডিকটেট করছে, আবার নিজে সেন্ট্রালি ঢুকতেছে, আবার গার্ড দিচ্ছে। মানে হি ওয়াজ লাইক রিয়াল মাদ্রিদ থ্রি-পিট মডরিচ, অথবা যেবার ক্রোয়েশিয়া বিশ্বকাপ ওই রকম একটা
ডিসপ্লে দিয়ে দিছিল মডরিচ, এবং ক্রোয়েশিয়া কিন্তু সেই জিনিসটা কাজে লাগাইতে পারে নাই। অর্থাৎ যেই পাসগুলা আসলে এই অফসাইডটা এখন তো মানে অটোমেটেড টেকনোলজি হওয়ার কারণে অফসাইডটা অনেক বেশি মানে চলে আসে, যার কারণে এই সামান্য একটুখানি, তো এটা খুবই লাক বলা যায় যে রানগুলো যদি আর একটু টাইমড হতো তাহলে তো গোলই ছিল এগুলো। ফিনিশিং গুলাও খুবই ভালো ছিল। আর কন্ট্রোভার্সিয়াল যেটা অফসাইডটা, টোটাল 3টা অফসাইডে তো ক্রোয়েশিয়ার যেটা ওই যে ইয়োস্কো ভার্ডিয়াল যে গোলটা করলো, হ্যাঁ এটা আসলে মিতানোভিচ যদি টাচ করে, বলে টাচ হয়, তার ফুটবল রুলস অনুযায়ী দিস ক্যান বি অফসাইড। কারণ তার টাচ থেকে যদি পর্তুগাল ডিফেন্ডার থেকে ডিফ্লেক্ট হয়েছে, বাট সেটা ক্লিয়ার ছিল না। যদি মানে পর্তুগাল প্লেয়ার যদি খেলতে পারতো তাহলে অফসাইড না, সে তো খেলতে পারে নাই। ডিফ্লেকশন কখনো কাউন্ট হয় না। অফসাইড থ্রুতে যদি অফসাইডে বল যায়, অফসাইডই হবে। সো ধরেন মিতানোভিচ থেকে ভেইগা থেকে ক্রোয়েশিয়ান যে প্লেয়ারটা, সেই পর্যন্ত গিয়েও যদি ধরেন হয় তাহলে অফসাইড ঠিক আছে। বাট মানে ভেইগার টাচটা এখানে অফসাইড না অনসাইড হবে এটা বিষয় না। যে অনেকে হয়তো এটা বলতে চেষ্টা করবে যে ভেইগার থেকে বল আসছে তাহলে কেন অফসাইড। বল যদি আপনার অন কোর্সে থাকে, ডিফ্লেকশনে কখনো কাউন্ট হয় না, ডিফ্লেকশনে কখনো প্লে কাউন্ট হয় না। পর্তুগাল যদি এখানে প্লে কাউন্টটা করতে পারতো তাহলে তো ডিফ্লেকশন মানে তাহলে তো অফসাইড হয় না, কারণ সে তার থেকে মানে অপোনেন্ট প্লেয়ার থেকে পাস নিলে তার অফসাইড হবে না। কিন্তু এটা তো প্লে না। তো কিন্তু মেজর কোশ্চেনটা হইলো যে মিতানোভিচের টাচটা লাগছে কিনা। এখন ধরেন ভিএআর একটা অ্যাঙ্গেল দেখে খুবই কুইক ডিসিশন নিয়ে নিছে, ওটা বারবার দেখাচ্ছিল না, হ্যাঁ অ্যাঙ্গেল এক্সপ্লোর করাটা একজন রেফারির এই ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছু মানে আমরা যারা লা লিগা, ইপিএল, বুন্দেসলিগা বা এই ধরনের লিগ ফলো করি, বিগ ম্যাচ ফলো করি অথবা চ্যাম্পিয়ন্স লিগ, যখন স্লাইটেস্ট কোনো ডাউট থাকে, মানে খুব বেশি ডাউটই হয়, তাহলে এটা রিওয়াইন্ড হয় কয়েকটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল দেখে ডিসিশন নেওয়া। বা এবং যে মিটারটা শো করা হয়েছে স্নিকোমিটার মেবি, ওখানে টাচের দেখানো হচ্ছে। আচ্ছা এই মিটারটা আসলে বাতাস থেকেই তো নেই। এখন ধরেন বল যে অ্যাঙ্গেল থেকে আসছে ওখান থেকে দেখা যাচ্ছে যে ওই প্লেয়ার গ্যাপটা আসলে দেখা যাচ্ছিল না ওই অ্যাঙ্গেল, কিন্তু আরেকটা অ্যাঙ্গেল থেকে গ্যাপ আছে, দ্যাট মিন্স ইটস নট এ টাচটা লাগে নাই। যেহেতু আরেকটা অ্যাঙ্গেল থেকে গ্যাপ দেখা যাচ্ছে, একটা অ্যাঙ্গেল যখন আপনি পেছন থেকে অ্যাঙ্গেল দেখবেন তখন আপনি বুঝবেন না যে টাচ লাগছে কিনা, কারণ প্লেয়ার তো হেড দেয়ার ট্রাই করছে। আর ধরেন এখানে যদি স্লাইটেস্ট টাচও লাগে, বলের কিন্তু কোর্স পরিবর্তন হওয়ার কথা, সামান্যতম লাগলেও, কারণ বলের স্পিড ছিল, কোর্স পরিবর্তন হয়নি, বলটা সোজা এসে ভেইগার মাথার উপরে ড্রপ করছে। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে ধরেন এই বলটার কোর্স চেঞ্জ হয় নাই, মানে টাচটা লাগে নাই। বেসিক্যালি আমরা যারা খেলা এতদিন ধরে দেখে আসছি, এইভাবে গোল বাতিল হইতে দেখি নাই। আসলে এটা ক্রোয়েশিয়ার জন্য মানে ক্রোয়েশিয়ার যে গোলটা বাতিল হলো ইয়োস্কো ভার্ডিয়ালের একদম লাস্ট মোমেন্টে, যেটা হলে ম্যাচ এক্সট্রা টাইমে যেত। এক্সট্রা টাইমে গেলে পর্তুগাল হারতো, বিকজ ক্রোয়েশিয়া ওয়াজ অন দা গিয়ার। হ্যাঁ মানে এবং ক্রোয়েশিয়া পর্তুগালের টায়ার লেগে আসছে পরের দিকে, ফ্রেশ সাবস্টিটিউট ভার্ডিয়াল যেটা আসছে, কনফিডেন্স বেড়ে যেত। মানে পর্তুগালের রোনালদো নাই, তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে পর্তুগাল টিম কিন্তু হাঁপাই গেছিল, মানে না হলে এই এক্সট্রা টাইমে এই গোল তো খায় না। এবং ক্রোয়েশিয়া ফার্স্ট হাফে লিড নেয়ার পরে যে আবার গোল খাইছে পর্তুগাল, এটার কারণ হচ্ছে পর্তুগাল খেলায় টিকতে ছিল না ক্রোয়েশিয়ার সাথে। তার মানে কি আমি যদি মানে একটু মানে ডিরেক্ট লাইনে যদি যাই, রোনালদোকে টিকিয়ে রাখার জন্যই কি মানে অনেক সময় কি হয় কি না এই ধরনের সিদ্ধান্ত, যে রোনালদোকে বিশ্বকাপে রাখতে হবে? ভিকটিম ফেভার বলে ফুটবল একটা কথা আছে, ধরেন ভিকটিম হচ্ছে ক্রোয়েশিয়া, এটার ভিকটিম ক্রোয়েশিয়া বলতে পারেন। আমরা যারা ফুটবল দেখি, ধরেন আমি নিউট্রাল পয়েন্ট থেকে বলি, নট ফ্যান অ্যাঙ্গেল থেকে, আমিও চাইবো বা যারা চাই যে মানে যারা বিশ্বকাপটাকে আরো বেশি উন্মাদনা টিকায় রাখতে চায়, জমায় রাখতে চায়, সেই ক্ষেত্রে পর্তুগাল তো অ্যাটলিস্ট কোয়ার্টার, রাউন্ড অফ 16 এসব পর্যন্ত মানুষ সেমি গেলে আরো ভালো, হ্যাঁ, কারণ তাহলে ফাইনাল গেলে আরো ভালো, মেসি রোনালদোর মতো ব্যাপার তৈরি হবে। তো এখানে আসলে বিষয়টা হচ্ছে কি ফুটবলে অনেক সময় এই সমস্ত জিনিস খুব ম্যাটার করে। রেফারিরাও অনেক সময় প্রেসারে থাকে ডিসিশন দিতে। ধরেন গোল কিন্তু রেফারি দিয়ে দিছে, মানে ইনিশিয়াল কল ওয়াজ গোল, দেন ভিএআর ইন্টারভিন, এবং ভিএআরে খুব তাড়াহুড়ো দেখলাম একটা গোলটা বাতিল করার। মানে অর্থাৎ ওই রেফারি যদি ধরেন আরো দুইটা অ্যাঙ্গেল দেখে, ভিএআরে তো অনেকগুলো অ্যাঙ্গেল থাকে, ক্যামেরা অনেক বেশি, সেমি অটোমেটেড টেকনোলজি আসার পরে ক্যামেরা অ্যাঙ্গেল অনেক বেশি। সো আপনার অপোজিট অ্যাঙ্গেলটা কিন্তু দেখানো হয় নাই, মানে রেফারিকে ওই অ্যাঙ্গেলটা কিন্তু একটা অ্যাঙ্গেল দিয়েই জাজ করতে দেওয়া হয়েছে, এবং সেই অ্যাঙ্গেলটা জাজ করার সময় ওখানে একটা সিসমোগ্রাফ দেখানো হয়েছে। এখন
এই গ্রাফের উপর বেস করে রেফারি ধরে নিছে যে ইটস এ টাচ, কিন্তু গ্রাফটা অফ করে দিলে রেফারি আরো কয়েকটা অ্যাঙ্গেল রিউইন্ড করতো যে দেয়ার ইজ এ গ্যাপ, ওই গ্যাপটা হয়তো ওই অ্যাঙ্গেল থেকে দেখলে দেখা যেত, তখন কি হইতে পারতো যে ঠিক আছে। আর মানে অন কোর্স অফ দ্য বলে কিন্তু অফসাইড হচ্ছে না, মানে পর্তুগালের প্লেয়ারের কারণে অনসাইড না, মানে মিতানোভিচের টাচ হইলে অফসাইড নিশ্চিত, রুলস তাই বলে। কিন্তু প্রশ্নটা হলো টাচটা হয়েছে কিনা, সেটা তো ভালোভাবে দেখানো হয়নি। ভালোভাবে দেখানো হয়নি। পরবর্তীতে অনেকগুলো মানুষ তো এখন অনেক চালাক, বের করে ফেলে। এখন ধরেন টুইটার বা আদার্স অন্যান্য জায়গায় মারাদোনার যদি হ্যান্ড অফ গড 1 বছর 2 বছর পরে বের হতে পারে, হ্যাঁ মানে এটা এখনকার যুগ তো আরো স্মার্ট না, ক্যামেরার যুগ। মাঠে ধরেন ফিল্ড ক্যামেরার বাইরেও মানুষের হাতে হাতে ফোন, হাতে মোবাইল আছে, ওখানে জুমিং ক্যামেরাগুলো অনেক পাওয়ারফুল থাকে, চলে আসে আসলে বিষয়গুলো। তো গ্যাপটা আসলে ছিল আর কি, টাচটা হয়নি। তো তার মানে আমরা তো ধরে নিচ্ছি যে আসলে রোনালদোকে রাখাটা আসলে বিশ্বকাপে রাখার একটা ব্যাপার থাকে, যেহেতু বিজনেস, এই যে আমরা যেমন হাইড্রেশন ব্রেক দেখি, ব্র্যান্ড বিজনেস বলে একটা কথা আছে। আচ্ছা, আমরা একটা মানে পর্তুগাল ফ্যানরা একটা জিনিস দাবি তুলছিল যে ব্রেক মানে এক্সট্রা টাইম 10 মিনিট কেন দেয়া হলো, যদিও তারা পিছিয়ে ছিল, এবং 10 মিনিটের পরে আরো কেন 14-15 মিনিট হয়ে গেল, তারপরেও খেলা কেন বন্ধ হচ্ছে এর না? মধ্যে এক্সট্রা টাইমে একটা গোল হয়েছে না, সেলিব্রেশন হয়েছে না, মানে এটা পর্তুগাল ফ্যানরা বলছে যে এক্সট্রা টাইমেরও তো এক্সট্রা টাইম থাকে। খেলা যখন পজ হয় তখন রেফারির ঘড়িতে সেটা পজ হয়, তো ওই সময়টা আবার যোগ হয়। এই কারণে আমরা ঘড়িতে দেখি কি এটা 14 মিনিট হয়ে গেছে। এই অভিযোগটা পর্তুগাল ফ্যানরা না, আর্জেন্টাইন ফ্যানদেরও ছিল নেদারল্যান্ড যখন সমতায় আসে গত ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, ধরেন যদি ক্রোয়েশিয়া সমতায় না আসতো তাহলে এই কথাটা উঠতোই না যে এত টাইম কেন বললো। টাইম যতই হোক আপনাকে খেলতে হবে, আপনাকে ডিফেন্ড করতে হবে। রেফারি যতক্ষণ বাঁশি না দিচ্ছে আপনাকে মনোযোগ রাখতে হবে। টাইম তো আপনাকে বাঁচাইতে পারবে না, আপনাকে আপনিই সেভ করতে হবে, যেটা আর্জেন্টিনা পারে না এই ডাচদের বিপক্ষে, তাই না? 110 মিনিট দিছে, 111 মিনিটে গোল খাইছে, তাই না? 2-0 তে আগে থেকে সেই ম্যাচে লাস্টে যায় 110 মিনিট টাইম দিছে, 11 মিনিটে গোল খাইছে না আর্জেন্টিনা। তো এখানে তো আসলে ওইরকম। আবার ধরেন এই 14, 15, 16 মিনিটের মধ্যে আবার অনেকগুলো ভিআর চেকের বিষয় গেছে, গোল হয়েছে, আবার সেলিব্রেশন হয়েছে। তো এই একটা ব্যাপার তো ছিল। ধরেন লাস্ট মিনিট যে ইকুয়ালাইজারটা ক্রোয়েশিয়া করছে, এরপরে তো অনেকক্ষণ ভিআর চেক হয়েছে, তো ওইটুক খেলা আবার চলবে না। আর মানে ধরেন এটা একটা রোবারি হয়েছে ছোটখাটো। আচ্ছা, আমরা যদি বলি যে রোনালদোর কথা যদি বলি, রোনালদো ফার্স্ট হাফে নামতেছে, পেনাল্টি গোল যদি তার বাদ দিই, রোনালদোর পারফরমেন্স ওই পেনাল্টি গোল বাদ দিয়ে তাকে ধরা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ পেনাল্টি গোলে। আলটিমেটলি পেনাল্টি গোল ছাড়া তার পারফরমেন্স কি ছিল আজকের ম্যাচে? ইফ ইউ আস্ক এ পর্তুগাল ফ্যান, ইউ উইল অলসো অ্যাডমিট যে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে রাফায়েল লিয়াও। এবং আমরা যারা ফুটবল দেখি, ফুটবল অ্যাপগুলোর রেটিংও তাই বলে, যদিও লিয়াও গোল মিস করেছে বেশ কিছু। গোল মিস করুক, প্রবলেম না। গোল মিস বলতে সে একটা উডওয়ার্ক হিট করছে, সেটা তার ইন্ডিভিজুয়াল শট ছিল, এটা তারা কেউ বানায় দেয়নি। আর একটা ব্যাপার ছিল অ্যাসিস্ট, যে পর্তুগালের যে লিডিং গোলের অ্যাসিস্ট, অর্থাৎ সবসময় আমি দেখছি যে ম্যাচ উইনারদেরকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়। তো লিডিং গোলের অ্যাসিস্টটা এসেছে তার ক্রিয়েশন থেকে। আর সে থ্রু আউট দ্য ম্যাচ পুরো একটা উইং জুড়ে ক্রোয়েশিয়াকে বিজি রাখছে ওখানে। হি ওয়াজ এ কন্টিনিউয়াস থ্রেট। রাফায়েল লিয়াও যখন পিকে থাকে তখন আমরা যেই রাফায়েল লিয়াওকে চিনি, এটা সেই রাফায়েল লিয়াওই ছিল। এবং সে একটা মনস্টারের মতো হয়ে গেছিল, ওই একটা উইং জুড়ে এত বেশি প্রেসার ক্রিয়েট করতেছিল। এখন ধরেন অ্যাসিস্টও করছে, তার রেটিংও 8.2+, এবং ধরেন ম্যাচ উইনার। বাট সামহাউ রোনালদোর একটা গ্লোরি যোগ হয়েছে এখানে। নকআউট স্টেজে তার কখনো গোল ছিল না, প্রথম গোল পেনাল্টি থেকে, প্রথম গোল পেনাল্টি থেকে হোক আর যেমনি গোল তো গোলই। পেনাল্টি রেফারি দিলে তো পেনাল্টিও খেলার অংশ। এখন এটাকে খেলার অংশ মনে করতো না আর কি পর্তুগাল ফ্যানরা, বাট পেনাল্টি খেলার অংশ। সো পাইছে, গোল স্কোর করছে, ওপেন প্লে থেকে পারে নাই। পেনাল্টি স্কোর করাও অনেক টাফ, মেসি মিস করছে না এই ওয়ার্ল্ড কাপ। রোনালদোকে নিয়ে আলোচনা করছিলাম। আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে রোনালদো প্রত্যেক ম্যাচে স্টার্ট করছে এবং বেশ লম্বা টাইম খেলছে। গঞ্জালো রামোস বেঞ্চ থেকে শুরু করছে, এবার আজকেও বেঞ্চ থেকে শুরু করে সে গোল পেল, এবং গত ওয়ার্ল্ড কাপে বেঞ্চ থেকে শুরু করে সে হ্যাটট্রিকও পেয়েছে, 4 গোল করেছিল সম্ভবত এক ম্যাচে। রোনালদোর জায়গায় যদি রামোসকে দিয়ে শুরু করা এবং রোনালদোকে যদি লাস্ট 25 মিনিটস বা 30 মিনিটস খেলায়, কোনটা আসলে পর্তুগালের জন্য বেটার হবে আপনার কাছে মনে হয়? এখন ধরেন আমি যদি এটা বলি, আমাকে হয়তো বায়াসড মনে করবেন, কিন্তু রিয়েলিটি ইজ ডিফারেন্ট। ফুটবলিং ওয়ার্ল্ডে ধরেন একটা এজ অবশ্যই ডিক্লাইনিং এজ। আপনি রোনালদো আজকে অনেকগুলো এরিয়াল সুযোগ পেয়েছে, যেগুলাতে পা মিট করলে
মাথা মিট করলে বা রোনালদো সূচক ফিনিশিং দিতে পারলে তার হ্যাটট্রিক হয়। পর্তুগাল চান্স ক্রিয়েট করে না, এটা একদম ভুল কথা। চান্স তো অনেক ক্রিয়েট হয়েছে। অর্থাৎ রোনালদো থাকলে ফার্স্ট হাফে খেলা পর্তুগাল বের করে ফেলে। মানে এই ধরনের কিছু ডেডলিয়েস্ট ক্রস আসছিল, মানে প্রাইম রোনালদো বা হ্যাঁ, রোনালদোকে ওইরকম। যেটা আমরা দেখি কিন্তু রোনালদোর পজিশনিং সেন্স বলেন, আদার্স বলেন, ওপেন প্লে থেকে মানে সিরিয়াস ডিফেন্সিভ সেটআপ বিট করে গোল দেওয়ার যে ওইটা চলে গেছে। বাট একটা ফিনিশিং খুব ভালো ছিল, যেটা রোনালদো অফসাইড হয়েছে, ওইটা মানে খুবই টেকনিক্যাল, বলের রিসিভিং টাচটা ছিল রোনালদো সূচক, মানে লং বল আসছিল, রিসিভ করাটা একদম রোনালদো সূচক হয়েছে। এরপরে যে চিপ করে গোল দেওয়া, ওইটাও রোনালদো সূচকই হয়েছে, বাট ওইটা সামহাও অফসাইড ছিল। কিন্তু আমি যদি মানে যে প্রশ্নটা করলাম আপনাকে, যে মানে কোনটা আসলে পর্তুগালের জন্য ভালো, রোনালদোকে শুরু করেন আর রামোসকে শুরু করেন? আমি যদি মানে বলি, সেক্ষেত্রে টিম বেশি কানেক্ট করে রামোস, মানে স্ট্রাইকার প্রোফাইল হিসাবে। আমি নামের দিকে যাব না, নামের দিকে গেলে রোনালদো। নাম বাদ দিয়ে যদি এখনকার সিচুয়েশন ধরেন, যে পর্তুগাল কখন বেশি ইফেক্টিভ প্রডিউস করতে পারবে, কখন বেশি থ্রেট প্রডিউস করতে পারবে, কারণ রোনালদোকে এখন অনেক ডিফেন্ডার থ্রেটও মনে করছে। আচ্ছা, আর আজকে যদি ফার্স্ট হাফে রামোস নামতো, মানে সিচুয়েশন কেমন হতো? পর্তুগাল অনেক বল সাপ্লাই করছে, অনেক বল বের করছে, এবং ফার্স্ট হাফে তারা ডমিনেটটা করছে। হ্যাঁ, ফার্স্ট হাফটাই পর্তুগালের মানে ছিল, ডমিনেশন ছিল, এবং ফার্স্ট হাফেই খেলা হয়তো বের হয়ে যেত, কারণ ক্রোয়েশিয়া যেহেতু ধরে খেলছিল। কিন্তু পরে যখন ক্রোয়েশিয়া আক্রমণাত্মক যায়, তখন রোনালদো থাকা অবস্থায় পর্তুগাল ধরেন 11 ম্যানে 10 ম্যানের মতো আচরণ করতেছিল, বিকজ রোনালদো ড্রপ করছিল না বা ওইভাবে হোল্ড করছিল না। রোনালদো ম্যাক্স টাইম অফসাইড পজিশনে ছিল। তো তখনই আসলে কোচ একটা ব্রেভ ডিসিশন নিছে, যে না, আমাকে এখন 1-1 আছে, আমাকে এখন ডিসাইড করতে হবে, এই ম্যাচ হয়তো এক্সট্রা টাইমে যেতে পারে। ওই এক্সট্রা টাইমে যেতে পারে ওই জায়গা থেকেই হয়তো কোচ বুঝতে পারছে বা কোচ রিয়েলাইজ করছে যে না, আমাকে এখন সমালোচনা বা আদার্স চিন্তা বাদ দিয়ে টিমের জন্য ভাবতে হবে। ওই সময় রোনালদোকে সাব করানো হয়, অ্যান্ড দ্যাট সাবস্টিটিউট ওয়াজ ইম্প্যাক্টফুল। আসলো এবং খুবই মানে এটাকে কি বলে, খুবই টাইট অ্যাঙ্গেল থেকে হেড বের করছে রামোস। আচ্ছা, আমরা একটু আর্জেন্টিনার দিকে ফিরতে চাই। ভোরে আর্জেন্টিনার খেলা কেপ ভার্দের সাথে ম্যাচ, যারা উরুগুয়ের সঙ্গে ড্র করছে, সৌদি আরবের সঙ্গে ড্র করছে, স্পেনের সঙ্গে ড্র দিয়ে তারা ওয়ার্ল্ড কাপের শুরুটা করছে। এই কেপ ভার্দে আর্জেন্টিনার জন্য কতটা টাফ হবে বলে মনে হয়? না, আর্জেন্টিনাকে হয়তো মিনিমাল একটা পেইন দিবে ফিজিক্যালি। পেইনটা কেমন হবে? মিনিমাম, মানে ওইরকম আসলে যে long একটা আর্জেন্টিনা time যে goal করতে ওয়ার্ল্ড দিচ্ছে না এমন? চ্যাম্পিয়ন, না, এখানে ধরেন উরুগুয়েও তো 2 গোল দিছে, কিন্তু বিপরীতে 2টা দুইটা গোল গোল খেয়ে কনসিড গেছে। করছে। কিন্তু আর্জেন্টিনা তো 2 গোল দিয়ে খাবে না। আর স্পেনের যে ম্যাচটা বলেন, সৌদি আরব গোল দিতে পারে না, কারণ সৌদি আরবের গোল স্কোরিং এর ওই ইনস্টিংক্ট নাই, বা ওই রকম মানে অ্যাটাকিং টিমও না যে সৌদি আরব খুব বেশি গোল দিবে। সো সেক্ষেত্রে কি মানে ধরেন স্পেন কেন গোল দিতে পারে নাই, সেটা হচ্ছে গোলকিপার ওই দিন অতিমানবীয় হয়ে উঠছিল, আর হচ্ছে স্পেন তখনও কানেক্ট করে নাই। ওইটা মেবি স্পেনের প্রথম ম্যাচ ছিল। হ্যাঁ, স্পেন তখনও কানেক্ট করে নাই, লামিন ইয়ামাল ছিল না, সো ওরা ওয়েল কানেক্টেড ছিল না। তারপরেও স্পেন এমন না যে স্পেন অনেকগুলা ক্লিয়ার চান্স ক্রিয়েট করছে, কয়েকটা শট নিছে, বাট এগুলা সেভ যোগ্য ক্লিয়ার চান্স। আমি এমন একটা অ্যাঙ্গেল দেখছি যে পেদ্রি সেকেন্ড বারে ক্রস করছে, সেখান থেকে হেডটা ইন্টারসেপ্ট করে দিছে কেপ ভার্দের কিপার, কিপার না, ডিফেন্ডার। কিন্তু পেদ্রির পিছনে বক্সের কর্নারে একটু পিছনের দিকে ডায়াগোনাল রানে ছিল ওরিয়াজাবাল। ওই সিচুয়েশনে নাম্বার 10-এ গ্যাপ ছিল, মানে ওখান থেকে গ্যাপ ছিল, শুটিং গ্যাপ ছিল। তো ওই বলটা ওইখানে না দিয়ে এখানে দিলে তখনই গোল হয়। এই ধরনের অনেকগুলা সিচুয়েশন ছিল যে এখানে স্পেনকে মনে হয়েছে ডিসকানেক্টেড। এখন আজকে যে স্পেনটা খেলছে, এই স্পেনের সাথে কেপ ভার্দে যদি খেলে, তখন তাইলে মনে করেন যে 5-6 গোলও খাবে। এরকম আর্জেন্টিনা তাহলে কয় গোল দিতে পারে কেপ ভার্দিকে? 3 থেকে 4 গোল তো দেওয়ার কথা। ধরেন ফার্স্ট হাফ একদম 0-0 গেল, কিন্তু যখনই কেপ ভার্দে গোল খাবে, খোলস ছেড়ে বের হইলেই ভেঙে ফেলবে, মানে ওইভাবে আর সুযোগ দেবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আর্জেন্টিনা তো সিচুয়েশনাল উইং তৈরি করে, ডেপথ তৈরি করে, আবার পিছনে গার্ড রাখে। তো কেপ ভার্দে যে কাউন্টারে যাই খুব বেশি সুবিধা করতে পারবে তা না। কেপ ভার্দে আবার সেট পিসে যে আর্জেন্টিনাকে হিট করবে ওরকমও না, আর্জেন্টিনা সেট পিস ডিফেন্ডিং এ ভালো। তাহলে কেপ ভার্দে হচ্ছে গিয়ে লং বল খেলে যদি কোনো বলকে খুবই অতি মানবীয় কন্ট্রোল করে ভিতরে ঢুকে ভেঙে গোল করা যায়, সেক্ষেত্রে কেপ ভার্দে গোল পেতে পারে। বাট রেগুলার প্লেতে, রেগুলার সিস্টেমে কেপ ভার্দে গোল পাওয়া কষ্টকর হবে।
তো গোল যদি না পায়, নার্ভি মুভমেন্ট যত, পেনাল্টি শুট আউট বা টাইম যত আগাবে, তো আর্জেন্টিনা ফেভারিট, মানে আর্জেন্টিনা আরো ভারী হয়ে থাকবে। আর ধরেন আজকে মডরিচ স্টাইলে খেলা শুরু করছে, দুই দিকে যখন এত অতিমাত্রায় ক্রিয়েটিভিটি মানে ক্রিয়েট করতেছিল, প্লেমেক করতেছিল, তখন তো পর্তুগালকে ক্রোয়েশিয়ার তুলনায় মানে অনেকটা আন্ডারডগ মনে হচ্ছিল। তো এই কাজটা তো মেসি, তো ধরেন মেসির যে রিদম বা শুরু থেকে যেটা চলছে, এই কাজটা তো মেসি শুরু থেকেই করবে, ম্যাচের মানে ফ্রম দ্য ভেরি ফার্স্ট মিনিট থেকে স্টার্ট করবে। সেক্ষেত্রে ধরেন আরেকটা জিনিস আমি আপনাকে বলি, এটা আপনাকেই বলি, আগেও বলছিলাম, সেটা হচ্ছে কিছু কিছু টিমে এমন কিছু কিছু প্লেয়ার থাকে যারা মাঠে দাঁড়ায় মেসিকে খেলতে দেখে, দে এনজয় মেসি, ডিফেন্ডাররা করে, কিপারদের গোলকিপারও তো এই ডিক্লারেশন দিয়ে দিয়েছে। মানে তারা মেসিকে উপভোগ করে মাঠে খেলা চলাকালীন সিচুয়েশনে। তো ধরেন আপনার আশেপাশে যদি আপনার ফ্যান খেলে, আপনার জন্য জিনিসগুলো অনেক ইজি হয়ে যায়। এই মেসি এই দিকটা একটা আমার extra পাওয়া। বুঝ পেয়ে গেছি। থ্যাংক ইউ হাবিবুর রহমান। আমরা নিশ্চয়ই আর্জেন্টিনার ম্যাচে সেই ইম্প্যাক্ট গুলো দেখবো। কথা বলছিলাম হাবিবুর রহমানের সঙ্গে আর্জেন্টিনা পর্তুগাল নিয়ে। আর এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন একাত্তরের।